আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাংলাদেশের প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করে 100% বা তার থেকে বেশি গেইন করাও কিন্তু খুব নর্মাল একটি বিষয়। অর্থাৎ আপনি খুব সহজেই প্রাইমারি মার্কেটে 100 টাকা ইনভেস্ট করে 200 টাকা বা তার থেকে বেশিও ফেরত পেতে পারেন। আবার প্রাইমারি মার্কেটে রিস্কও কিন্তু সেকেন্ডারি মার্কেট থেকে অনেকটাই কম। কিন্তু এরকম অপরচুনিটি থাকা সত্ত্বেও অনেক ইনভেস্টররা কিন্তু বাংলাদেশে প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করেন না। এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে এক্সিস্টিং রুল অনুযায়ী আপনার যদি টাকা থাকেও তবুও আপনি প্রাইমারি মার্কেটে কোনো নতুন কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন কি পারবেন না এটি কিন্তু নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। অর্থাৎ যেই ইন্টারেস্টেড ইনভেস্টররা প্রাইমারি মার্কেটে কোনো নির্দিষ্ট নতুন কোম্পানিতে ইনভেস্ট করতে আগ্রহী তাদের সবার মধ্যে লটারি করা হয় এবং লটারিতে যাদের নাম আসবে শুধুমাত্র তারাই কিন্তু ওই নতুন কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন। বাকিরা টাকা থাকা সত্ত্বেও ওই কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন না। এবং এই অনিশ্চয়তার জন্যই কিন্তু অনেক ইনভেস্টররা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করলেও প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করেন না। এবং এই সব দিক বিবেচনা করে আমাদের কারেন্ট বিএসইসি কমিশন কিন্তু প্রাইমারি মার্কেটের রুলস অ্যান্ড রেগুলেশনে কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, যা ইফেক্টিভ হবে এই বছরের এপ্রিল মাস থেকে। আপনারা অনেকেই হয়তোবা এই আপকামিং চেঞ্জগুলো নিয়ে অলরেডি পড়াশোনা করেছেন, অনেকে হয়তোবা এগুলো নিয়ে অনেক আর্টিকেলও দেখেছেন, আবার অনেকের মধ্যে হয়তোবা এত কিছুর পরেও কিছু কনফিউশন রয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব যে নতুন এই রুলস অ্যান্ড রেগুলেশনের জেনারেল ইনভেস্টরদের জন্য কি কি পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের ফলে মার্কেটে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে তা নিয়ে কথা বলার। সো আজকে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। চলুন তাহলে শুরু করা যাক ফিনসাইট। ভিডিও শুরুতেই আমি বলে রাখতে চাই যে আজকের ভিডিওতে মূলত কিন্তু আমরা প্রাইমারি মার্কেট নিয়ে কথা বলবো। সো আপনি যদি না জানেন প্রাইমারি মার্কেট কি এবং এই মার্কেট কিভাবে কাজ করে তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি আগে আমার প্রাইমারি মার্কেটের উপরে করা ভিডিওটি দেখুন, তারপরেই কেবল এই ভিডিওটি দেখুন। এবং আপনার সুবিধার জন্য আমি আমার প্রাইমারি মার্কেটের উপরে করা ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলুন তাহলে এখন দেখা যাক যে আইপিও রুলস অ্যান্ড রেগুলেশনে কী ধরনের পরিবর্তন আসছে। প্রথমেই যে পরিবর্তনটি নিয়ে কথা বলতে হয় সেটি হচ্ছে যে নতুন রুল অনুযায়ী প্রাইমারি মার্কেটে কিন্তু আর লটারি কোনো সিস্টেম থাকছে না। আমি আমার ভিডিও শুরুতেই যেরকম বললাম যে এক্সিস্টিং রুল অনুযায়ী কোনো ইনভেস্টর যদি প্রাইমারি মার্কেটে কোনো নতুন কোম্পানিতে ইনভেস্ট করতে চায় তাহলে সে ওই কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে কি পারবে না এটি কিন্তু নির্ধারিত হয় লটারির মাধ্যমে। লটারিতে যদি ওই ইনভেস্টরের নাম না আসে তাহলে কিন্তু সে ওই নতুন কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে না। বাট নতুন রুল অনুযায়ী কিন্তু এই ধরনের লটারির সিস্টেম আর থাকছে না। যারাই আইপিওর জন্য সাবস্ক্রিপশন করবেন তারা সবাই কিন্তু প্রাইমারি মার্কেটে ওই আইপিও শেয়ার পেয়ে যাবেন। আমি যদি সহজ একটি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই, যেমন ধরুন একটি কোম্পানি নতুন 100 শেয়ার ইস্যু করবে। এই ক্ষেত্রে প্রাইমারি মার্কেটে 10 জন ইনভেস্টর সাবস্ক্রিপশন করেছেন যারা এই কোম্পানি শেয়ার কিনতে চান, তাহলে প্রত্যেক ইনভেস্টর কিন্তু 10টি করে শেয়ার পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু লটারির আর কোনো দরকার হচ্ছে না। এবং এই পরিবর্তনের ফলে মার্কেটে আমরা দুই ধরনের ইম্প্যাক্ট দেখতে পারি। প্রথমত, যেই বিনিয়োগকারীরা আগে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করতেন কিন্তু অনিশ্চয়তার জন্য তারা প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করতেন না, এখন থেকে তারা হয়তোবা এই নতুন রুলের আন্ডারে প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এবং সাথে সাথে প্রাইমারি মার্কেটে রিটার্ন যেহেতু অনেক লুক্রেটিভ এবং মোর দেন 100% গেইন করার চান্সও আছে, আমরা হয়তোবা এক্সিস্টিং ইনভেস্টরের সাথে সাথে অনেক নতুন ক্ষুদ্র বিনিয়োগকারী এবং স্টুডেন্টদেরও দেখতে পারি মার্কেটে পার্টিসিপেট করতে। দ্বিতীয় রুলটি নিয়ে কথা বলার আগে আমি বলে রাখতে চাই যে এক্সিস্টিং রুল অনুযায়ী কোনো ইনভেস্টরের যদি একটি বিও অ্যাকাউন্ট থাকে এবং ওই বিও অ্যাকাউন্টে কোনো আইপিওতে সাবস্ক্রিপশন করার জন্য এনাফ টাকা থাকে তাহলেই কিন্তু ওই ইনভেস্টর তার ওই বিও অ্যাকাউন্ট থেকে যে কোনো আইপিওতে সাবস্ক্রিপশন করতে পারেন। কিন্তু নতুন রুল অনুযায়ী শুধুমাত্র এই দুইটি থাকাই এনাফ নয়, সাথে সাথে ওই ইনভেস্টরকে ওই বিও অ্যাকাউন্ট থেকে সেকেন্ডারি মার্কেটে মিনিমাম 20,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তার যদি এই ইনভেস্টমেন্ট না থাকে তাহলে কিন্তু ওই ইনভেস্টর তার ওই বিও অ্যাকাউন্ট থেকে আর কোনো আইপিওতে সাবস্ক্রিপশন করতে পারবেন না। এখন এই নিউজের ইম্প্যাক্ট অ্যানালিসিসের ক্ষেত্রে আমি বলতে চাই যে সিডিবিএল এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে এখন টোটাল বিও অ্যাকাউন্ট আছে 27 লাখের মতো, যার মধ্যে অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ বিও অ্যাকাউন্টের সংখ্যা 6 লাখের মতো। অর্থাৎ আমাদের দেশে টোটাল ইফেক্টিভলি বিও অ্যাকাউন্ট আছে 21 লাখ, যার মধ্যে 4 লাখের থেকে কিছু বেশি বিও অ্যাকাউন্ট ইউজ করা হয় শুধুমাত্র আইপিওতে সাবস্ক্রিপশন করার জন্য। এখন আমরা যদি ধরে নিই এই নতুন রুল আসার পরেও ইনভেস্টররা তাদের এই 4 লাখ বিও অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রিপশন করা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু সবগুলো অ্যাকাউন্ট থেকে তাদের 20,000 টাকা করে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং তার যদি করা হয় তাহলে কিন্তু সেকেন্ডারি মার্কেটে 850 কোটিরও বেশি ফান্ড ইনফ্লো হবে। অবশ্যই তা আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য একটি গুড নিউজ।
সাথে সাথে যদি আমরা একটু অন্য পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে এক্সিস্টিং রুল অনুযায়ী যেহেতু লটারির থ্রুতে আইপিওর শেয়ার অ্যালোকেট করা হয়, তাই লটারির থ্রুতে শেয়ার পাওয়ার চান্স বাড়ানোর জন্য অনেক ইনভেস্টররাই অনেকগুলো বিও অ্যাকাউন্ট মেনটেন করতেন। এই জন্য তারা নিজেদের নামে, তাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনের নামেও বিও অ্যাকাউন্ট ওপেন করে তারপরে সবগুলো বিও অ্যাকাউন্ট থেকে আইপিও সাবস্ক্রিপশন করে নতুন শেয়ার পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতেন, যার ফলে তাদের আইপিওতে শেয়ার পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যেত। এবং আমরা আমাদের আশেপাশে এমন অনেককেই দেখি যারা এমনভাবে 100, 200 বা তার থেকে বেশি আইপিও অ্যাকাউন্ট মেনটেন করতেন শুধুমাত্র আইপিও সাবস্ক্রিপশন করার জন্য। এখন আমরা যদি ধরে নিই এরকম একজন মানুষের 100 বিও অ্যাকাউন্ট আছে এবং এই 100 বিও অ্যাকাউন্ট থেকে সেই নতুন রুল আসার পরেও সাবস্ক্রিপশন করা কন্টিনিউ করতে চায়, তাহলে কিন্তু সবগুলো বিও অ্যাকাউন্ট থেকে তাকে 20,000 টাকা করে ইনভেস্ট করতে হবে। এবং এই 100 অ্যাকাউন্ট থেকে সে যদি 20,000 টাকা করে ইনভেস্ট করতে চায় তাহলে কিন্তু তাকে টোটাল 20 লাখ টাকার মতো সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করতে হবে, যা একজন ইন্ডিভিজুয়ালের জন্য অনেক বড় একটি অ্যামাউন্ট বলে আমি মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যেই সকল বিনিয়োগকারীরা এমনভাবে অনেকগুলো বিও অ্যাকাউন্ট মেনটেন করতেন শুধুমাত্র আইপিওতে অ্যাপ্লাই করার জন্য, তারা অনেকেই হয়তোবা এই 20,000 টাকা জমা দিবেন না, যার ফলে হয়তোবা তাদের এই বিও অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে বা তারা নিজেরাই এই অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দিতে পারেন। এবং যার ফলে ইন দ্য শর্ট রানে হয়তোবা আমরা দেখতে পারি যে আমাদের টোটাল নাম্বার অফ বিও অ্যাকাউন্টের সংখ্যা কিছুটা কমে গেছে, যদিও তা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং এই দ্বিতীয় রুলের সর্বশেষ ইম্প্যাক্টটি নিয়ে যদি আমরা কথা বলি, সেটি হচ্ছে আগে অনেকেই প্রাইমারি মার্কেটে শুধুমাত্র ইনভেস্ট করতেন কারণ তারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করে রিস্ক নিতে চাইতেন না। কিন্তু নতুন নিয়মে যেহেতু প্রাইমারি মার্কেটে আইপিওতে সাবস্ক্রিপশন করার জন্য আপনাকে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করতেই হবে, তাই রিস্কলেস ওয়েতে আর প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করার কিন্তু কোনো ওয়ে আর থাকছে না। সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওর নতুন রুলগুলোর মধ্যে সর্বশেষ রুলটি নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই যে এক্সিস্টিং রুল অনুযায়ী কিন্তু আইপিওর সাবস্ক্রিপশন ফি সাধারণত 5,000 টাকা বা 5,000 টাকার কিছু বেশি হয়ে থাকে এবং সবাইকে এই ফিক্স সাবস্ক্রিপশন ফি দিয়েই কিন্তু সাবস্ক্রিপশন করতে হয়। কিন্তু নতুন রুল অনুযায়ী কিন্তু আইপিওর মিনিমাম সাবস্ক্রিপশন ফি হচ্ছে 10,000 টাকা। আবার কেউ চাইলে 10,000 টাকার মাল্টিপল যেমন 10,000, 20,000, 30,000, 40,000 বা 50,000 টাকারও আইপিও সাবস্ক্রিপশন করতে পারেন। এখন এই ক্ষেত্রে রিসেন্ট সময়ে আমরা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটি কনফিউশন দেখতে পেয়েছি। অনেকেই মনে করছেন যে যত বেশি টাকা দিয়ে আইপিও সাবস্ক্রিপশন করবেন সে আইপিওতে তত বেশি শেয়ার পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু সেরকম নয়। নতুন রুল অনুযায়ী আইপিওর শেয়ার অ্যালোকেট করার ক্ষেত্রে প্রথমে যারা 10,000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন করেছেন তাদের মধ্যে শেয়ার অ্যালোকেট করার পরে যদি কোনো এক্সট্রা শেয়ার থাকে তাহলে ওই শেয়ারগুলো 20,000 টাকা দিয়ে যারা সাবস্ক্রিপশন করেছেন তাদের মধ্যে অ্যালোকেট করা হবে, এবং তাদের দেওয়ার পরে যদি কোনো এক্সট্রা শেয়ার থাকে তাহলে সেটা 30,000 টাকা দিয়ে যারা সাবস্ক্রিপশন করেছেন তাদের মধ্যে দেওয়া হবে। সো এই ক্ষেত্রে যদি কোনো এক্সট্রা শেয়ার না থাকে তাহলে কিন্তু 10,000 টাকার বেশি টাকা দিয়ে যারা সাবস্ক্রিপশন করবেন তারা কিন্তু কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ এই ক্ষেত্রে পাবেন না। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে বাংলাদেশে কিন্তু মোটামুটি সবসময় দেখা যায় যে আইপিওর ওভার সাবস্ক্রিপশন হয়েছে। যেমন সর্বশেষ ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেই কোম্পানিটির আইপিও ড্র হলো, এই কোম্পানিটি কিন্তু 28 টাইমস ওভার সাবস্ক্রাইবড হয়েছিল। সো এইরকম ওভার সাবস্ক্রাইব কোম্পানির ক্ষেত্রে আপনি যত বেশি টাকা দিয়ে আইপিওতে সাবস্ক্রিপশন করে থাকেন না কেন আপনি কিন্তু কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন না। সো এই ক্ষেত্রে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি শুধুমাত্র 10,000 টাকা দিয়ে আইপিওতে সাবস্ক্রিপশন করে থাকেন। এখন আপনি আজ করতেই পারেন যে আগের রুলে যেখানে 5,000 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়েও সবাই আইপিওতে শেয়ার পেত না, সেখানে এখন 10,000 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে লটারি ছাড়া কিভাবে সবাই শেয়ার পাবে। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে নতুন নিয়মে কিন্তু আপনি মিনিমাম একটি শেয়ারও আইপিওতে পেতে পারেন। অন্যদিকে ম্যাক্সিমাম আপনি যত টাকা দিয়ে সাবস্ক্রিপশন করবেন তত টাকারই শেয়ার কিন্তু আইপিওতে পেয়ে যেতে পারেন, যদিও এটি ডিপেন্ড করছে ওই নতুন কোম্পানিটি কতগুলো নতুন শেয়ার ইস্যু করবে এবং সাথে সাথে কতজন অ্যাপ্লিকেন্ট এই শেয়ার পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তার উপর। আশা করি আপনি আমার এই ভিডিও থেকে নতুন আইপিও রুল এবং এই রুলগুলোর ইম্প্যাক্টগুলো বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আপনি এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করে দিতে পারেন যাতে তাদের মধ্যেও নতুন আইপিও রুলগুলো নিয়ে কোনো কনফিউশন না থাকে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।